দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী ভারত, পাকিস্তান, মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশে বৃহস্পতিবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। স্থানীয়দের সাথে আনন্দ আয়োজনে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। ঈদ জামাতে সাম্প্রতিক সম্প্রীতি এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় করেছেন বিশেষ মোনাজাত। সহকর্মীদের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আনন্দের আয়োজন বরাবরই বর্ণিল। বুধবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে ঈদ উদযাপিত হলেও উপমহাদেশে ঈদ উল আজহা ছিল বৃহস্পতিবার। ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ ও সার্কাস ময়দান সহ বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। কলকাতার রেড রোডে আয়োজিত জামাতে নামাজ আদায় করেন কয়েক হাজার মুসল্লি। জামাত শেষে স্রষ্টার সন্তুষ্টি লাভের আশায় দেয়া হয় পশু কোরবানি। দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরা, জম্মু কাশ্মীর, বিহার সহ ভারতের অন্যান্য এলাকাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় পবিত্র ঈদ উল আজহা। নামাজ পড়তে এসছি, রেসে রোড নামাজ পড়ে যাও, কুরবানি হবে, সারাদিন হবে। আজকে পবিত্র ঈদ উল জোহার নামাজ পড়লাম। সকল মানুষের জন্যে দোয়া চাওয়া হলো, সবার সুখ শান্তির জন্য দোয়া চাওয়া হলো। বাংলার প্রত্যেকটা মানুষকে এই শুভ দিনে ঈদ উল জোহা মুবারক জানাই। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। বাংলাদেশের সাথে একই দিনে ঈদ উল আজহা পালিত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতেও। ঈদ জামাতের পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলিমরা। প্রবাসী বাংলাদেশিরাও সামিল হন ঈদ আনন্দে। মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারা ও পুত্রজায়া মসজিদ পুত্রায় অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় জামাত। বিশ্বের সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ আদায় শেষে পশু কোরবানি করেন অনেক প্রবাসী বাংলাদেশি। ঈদ উল আজহা উপলক্ষে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারোয়ার প্রবাসীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বৃহস্পতিবার ঈদ পালন করেছেন দক্ষিণ আফ্রিকার মুসলিমরাও। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নিজস্ব আয়োজন ছিল এ উপলক্ষে। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে জোহানেসবার্গ স্মল স্ট্রিট জামে মসজিদে। সবাইকে ঈদ উল আজহা শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে প্রবাসী ঈদ অনেক কষ্টকর, তবু আমরা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই একসাথে মিলে আমরা ঈদ করি, এটাই ঈদ উপভোগ করি আলহামদুলিল্লাহ। বাংলাদেশিরা ঈদের জামাত আদায় করছি, স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করছে, জন্য সবাইকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুই জামাতে প্রায় 1000 বাংলাদেশি নামাজ আদায় করেন। ঈদ জামাত শেষে বিভিন্ন পশু খামারে গিয়ে দেন কোরবানি। এছাড়া কেপটাউন, ডারবান, পোর্ট এলিজাবেথ সহ কয়েকটি শহরে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। হিমাদ্রিতা বর্মন, যমুনা নিউজ। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে কানাডায় বুধবার উদযাপিত হয়েছে ঈদ উল আজহা। দেশের বিভিন্ন প্রদেশ ও শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একাধিক ঈদ জামাত। সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় টরন্টোর ডেন্টোনিয়া পার্কে। এছাড়া মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার, ক্যালগারি সহ আরও কয়েকটি শহরে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। স্থানীয় মুসলিমদের সাথে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। কাবা শরীফে লাখো মুসল্লি পালন করছেন সবশেষ নিয়ম। যারা মক্কায় বসবাস করেন তাদের জন্য বিদায়ী তাওয়াফ মুস্তাহাব, কিন্তু যারা বাইরের শহর এবং দেশ থেকে হজ পালনে যান তাদের জন্য বিদায়ী তাওয়াফ ওয়াজিব। অনেকেই শেষবারের মতো চুম্বন করছেন হাজরে আসওয়াদ। অশ্রুভরা চোখে জানান কাবা শরীফকে বিদায়। কান্না মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে যান পাপ মুক্তির দোয়া। অনেক হাজি আজও শয়তানের প্রতিকৃতিতে ছুঁড়েছেন পাথর। জুনের 26 তারিখ থেকে শুরু হয়েছিল পবিত্র হজের আনুষ্ঠানিকতা। চলতি বছর 20 লাখের কাছাকাছি মানুষ হজ পালনের সুযোগ পান।
চলতি হজ মৌসুমে হিট স্ট্রোকের শিকার হয়েছেন প্রায় 7,000 মুসল্লি। তাদের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন 4,000-এর বেশি মানুষ। বুধবার এসব তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। অসুস্থতার বর্তমানে মক্কা ও মদিনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পানি শূন্যতার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। জানানো হয়, হজ চলাকালে আরাফাত ময়দানে, মুজদালিফা ও মিনায় ছিল 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দীর্ঘ পথ হেঁটে পাড়ি দেওয়ার কারণে বেশিরভাগ হাজি অসুস্থ হয়ে পড়েন। অবশ্য আল্লাহর মেহমানদের সহযোগিতার জন্য বিভিন্ন জায়গায় প্রস্তুত ছিলেন স্বেচ্ছাসেবীরা। উপর থেকে পানির ফোয়ারা ছিটানো হয়। স্বেচ্ছাসেবীদের হাতেও ছিল পানির স্প্রে। তারা প্রত্যেক হাজির শরীরে পানি ছিটিয়ে দিচ্ছিলেন। বিশেষজ্ঞদের পরামর্শে হাজিদের শুধু পানির বোতল ও ছাতা বহনের অনুরোধ জানানো হয়েছিল। চলতি হজ মৌসুমে সবচেয়ে বড় সমস্যা ছিল আবহাওয়া। প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন বেশিরভাগ মুসল্লি। হিসাব অনুসারে হিট স্ট্রোকের শিকার 6,700 মানুষ, যাদের মধ্যে 4,000 বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আল্লাহর কাছে শুকরিয়া, ঔষধ ও চিকিৎসা সেবার পর সুস্থ অনুভব করছেন তারা। নজিরবিহীন বিক্ষোভ সহিংসতায় উত্তাল প্যারিস। আলজেরীয় বংশোদ্ভূত এক কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় ফুঁসছে ফ্রান্সের রাজধানী। অগ্নিসংযোগ করা হয়েছে বিপুল সংখ্যক যানবাহনে। দাঙ্গা আরও ভয়ানক রূপ নিতে পারে এই আশঙ্কায় দেশজুড়ে 40,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রেফতার প্রায় 1.5 শতাধিক। ভয়াবহ এক রাতের সাক্ষী হলো প্যারিস। পুলিশের গুলিতে 17 বছর বয়সী কিশোর নেহাল হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলছিল দুদিন ধরে। তবে বুধবার রাতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। রাস্তায় রাস্তায় রাতভর চলে সহিংসতা। অর্ধশতাধিক গাড়ি ভাঙচুরের পর করা হয় অগ্নিসংযোগ। অভিযুক্ত ট্রাফিক পুলিশ কর্মকর্তার উপযুক্ত বিচার চান ফরাসিরা। বিশেষভাবে অভিবাসী আরব ও কৃষ্ণাঙ্গরা নেমেছেন রাজপথে। তাদের অভিযোগ, সংখ্যালঘু হওয়ার কারণে দীর্ঘদিন ধরেই তারা নিপীড়িত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশঙ্কা পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। দাঙ্গা মোকাবেলায় জোরালো করা হচ্ছে নিরাপত্তা। প্যারিসে চলমান নজিরবিহীন দাঙ্গায় 170 জনের বেশি পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাছাড়া দ্বিতীয় রাতে ধরপাকড়ের শিকার হয়েছেন 180 বিক্ষোভকারী। পরিস্থিতি আরও বিগড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণেই ফ্রান্স জুড়ে আরো 40,000 পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। এই মুহূর্তে জরুরি অবস্থা জারির কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারি কৌঁসুলির আশ্বাস, এরই মধ্যে গুলি চালানো পুলিশ কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে 30 বছর পর্যন্ত তার কারাদণ্ড হতে পারে। প্রাপ্ত তথ্য প্রাথমিক তদন্ত অনুসারে সার্ভিস রিভলভার সঠিক উপায় ব্যবহার করেননি অভিযুক্ত পুলিশ কর্মকর্তা, এমন পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। বর্তমানে অভিযুক্তকে হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে স্বেচ্ছা হত্যাকাণ্ড চালানোর অভিযোগ দায়েরের প্রক্রিয়া চালানো হচ্ছে। সেই পর্যন্ত তাকে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার নান্তেরে শহরের ট্রাফিক আইন অমান্য করায় 17 বছরের কিশোর মোহাম্মদ নাহেলকে থামতে বলেন দায়িত্বরত কর্মকর্তারা, কিন্তু নির্দেশনা না শোনায় তাকে গুলি ছোড়া হয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই কিশোর। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দর্শক, এই খবরের বিস্তারিত জানাতে সহকর্মী আবু তাহির ফ্রান্স থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। তার মাধ্যমে জানবো বিস্তারিত। তাহির, একটু জানতে চাই, ঠিক এই মুহূর্তে প্যারিসের পরিস্থিতি কেমন? এছাড়া সহিংসতা নিয়ন্ত্রণে কি কি ধরনের পদক্ষেপ নিয়েছে পুলিশ? একই সাথে জানতে চাই, সেখানে বাংলাদেশি প্রবাসীরা যারা রয়েছেন তারা আসলে কতটুকু নিরাপদে রয়েছেন? রেজা, আপনি জানেন যে এই মুহূর্তে খুবই থমথমে পরিবেশ বলা চলে। ঠিক এই মুহূর্তে ব্যবসা প্রতিষ্ঠান, মানে নর্মালি 10টা 11টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান মানুষজন খোলা রাখে, কিন্তু এতই ভীত পরিবেশ যে 8টা 9টা বাজে কিন্তু সবাই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ফেলেছে। এবং যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে, মানে তাকে হত্যা করা হয়েছে, সেই এলাকা কিন্তু আজকে সারা দিন ব্যাপী উত্তপ্ত ছিল, একদমই জনমানব শূন্য ছিল। যদিও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু রাস্তাঘাটে যারা গাড়ি রাখেন বা কিছু যে বড় কিছু প্রতিষ্ঠান আছে, সেগুলোর নিরাপত্তা কতটা কার্যকর সেটা কিন্তু আমরা গতকাল রাতে দেখতে পেরেছি, যে ভয়াবহ একটা পরিস্থিতি, যেভাবে গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এই আন্দোলন কিন্তু শুধুমাত্র আরব বা আফ্রিকান এরকম জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ হয়নি, কারণ এটিকে পুরা ফরাসি জনসাধারণ আইনের যে লঙ্ঘন করেছেন পুলিশ, সেজন্য আজকে দেখেছি আমরা নান্তিয়ারে ফরাসি জনসাধারণ কিন্তু রাস্তায় নেমেছে। সেখানে কোনো ভেদাভেদ বা কোনো গোষ্ঠী চিহ্নিত করা হয়নি। অত্যন্ত মানবেতর বলা হয়েছে এটিকে, কারণ পুলিশের কোনোভাবেই আইনের মধ্যে পড়ে না সরাসরি এভাবে গুলি করা। অন্যদিকে প্রবাসী বাংলাদেশিদেরকে
নানা সংগঠনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে, বা যারা সচেতন আছেন এদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন তারা কিন্তু ইতিমধ্যে বলেছেন যে নিরাপদে চলার জন্য, বিশেষ করে রাতের বেলা আমরা জানি যে কাজ থেকে ফেরার পথে একটা সমস্যা হতে পারে, সেজন্য সবাইকেই কিন্তু বিভিন্ন ভাবে মেসেজ দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে যাতে নিরাপদে থাকেন। কারণ আমাদের অনেক বাংলাদেশি আছেন যারা উবের ডেলিভারির কাজ করেন, তারা কিন্তু আক্রমণের শিকার হতে পারেন, এবং আমরা যতটুকু জেনেছি গতকালকে কিন্তু অনেকে এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন। তো সর্বশেষ পরিস্থিতি কি হতে পারে সেটা আসলে এই মুহূর্তে বলা অনেকটা কঠিন। ধন্যবাদ তাহির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা অবশ্যই সাবধানে থাকবেন সেখানে। ঈদের আগে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করে ফুরফুরে মেজাজে বাংলাদেশ ফুটবল দল। 14 বছর পর দেশের সেমিফাইনাল নিশ্চিত করার আনন্দ নিয়ে বেঙ্গালুরুতে ঈদের নামাজ আদায় করেছেন জামাল মুরসালিনরা। অনেকেই প্রথমবারের মতো দেশের বাইরে ঈদ উদযাপন করছেন। পরিবার পরিজন ছেড়ে ঈদ উদযাপনে মন খারাপ হলেও লাল সবুজের প্রতিনিধিত্ব করতে পেরে খুশি তারা। ঈদ ত্যাগের, মহিমার, আনন্দের। ঈদের অন্যতম সৌন্দর্য পরিবার আত্মীয় স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া। আর কোরবানির ঈদে সেই আনন্দ আরও বাড়ে পরিবারের সাথে পশু কোরবানির মাধ্যমে। এমন আনন্দকে দূরে ঠেলে দূরপ্রবাসে ঈদ কাটাচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। টিম হোটেল থেকে হাঁটা পায়ে মসজিদের পথ ধরেন ফুটবলাররা। সেখানে জামাতে নামাজ আদায় করেন তারা। এই দলের অনেকেই আছেন দেশের বাইরে পরিবার ছেড়ে প্রথমবার ঈদ কাটাচ্ছেন। মন খারাপ থাকলেও দেশের জন্য খেলতে এসেছেন, তাই খারাপ লাগা কমেছে। আমার আব্বু আসলে অনেকদিন পর দেশে আসছে, তো আমার আব্বু বিদেশে থাকে, তো আমার আব্বুর মনটা একটু খারাপ হয়ে গেছে। আমি বুঝতে পারছি, কিন্তু আমি আসলে বুঝতে দেই নাই, ওইভাবে ট্রিট করছি। তো দেখা যাক, খেলা আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে যাবো ইনশাল্লাহ, তারপরে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবো। ফ্যামিলি ছাড়া একটু খারাপই লাগতেছে। যাই হোক, তারপর আমরা গতকালকে ম্যাচ উইন করতে পারছি, বিষয়টা ভালো লাগতেছে। এখন কষ্টটা মনে হইতেছে না। অপরিচিত মানুষ আর অপরিচিত স্থানে ঈদের জামাত শেষে কৌশলা দিতে ব্যস্ত দল। ফিরতে হবে হোটেলে। ঈদের দিনেও যে আছে ব্যস্ত শিডিউল। ফাইনালে ওঠার লড়াই নামার আগে নিজেদের পুরোপুরি ফিট রাখা চাই। নামাজটা করেছি, এটুকু আমাদের ঈদের উল্লাস। বাকি উল্লাস ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়ে বাকি রাখবো। সেমিফাইনালে ওঠা বাংলাদেশের ঈদ আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এবার পালা ফাইনাল নিশ্চিতের, সেই দোয়াই চেয়েছেন ফুটবলাররা। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, বেঙ্গালুরু। বাংলাদেশকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বাংলাদেশিদের এই শুভেচ্ছা জানানো হয়। সংস্কৃতি ঐতিহ্য থেকে সম্পূর্ণ ভিন্ন দুই দেশ কাতার বিশ্বকাপে একত্রিত হয়েছিল ফুটবলের টানে। বাংলাদেশের মানুষের সমর্থন নজর কেড়েছিল সারা বিশ্বে। তাই তো লাল সবুজ দেশটিকে কোনো উৎসবের শুভেচ্ছা জানাতে ভুলেন না আর্জেন্টাইনরা। দূরত্বটা 17,000 কিলোমিটারেরও বেশি। ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতি কোনো কিছুতেই মিল নেই বাংলাদেশ ও আর্জেন্টিনার। তবে সব অমিলকে হার মানায় যখন দুই ফুটবল পাগল জাতি একই দেশকে ভালোবাসে। ম্যারাডোনার সময় থেকেই বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তারা। তবে দুই দেশের সম্পর্কটা চরমে পৌঁছায় কাতার বিশ্বকাপে। বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষের এমন সমর্থন পেয়ে অবাক হয়েছিল আর্জেন্টাইনরা। তখন থেকেই বাংলাদেশকে ফিরতি ভালোবাসা দিতে ভুল করেনি আকাশী নীল দেশের মানুষরা। ভালোবাসার প্রতিদান স্বরূপ বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন দিতে দেখা গেছে আর্জেন্টাইনদের। এবার লাল সবুজ দেশটির অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহার দিনেও শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা। দেশটির অফিসিয়াল ফুটবল পেজে মেসি, ডিমারিয়া ও রদ্রিগো ডি পলের ছবি সংবলিত একটি কার্ডের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে বাংলাদেশকে, যেখানে লেখা হয়েছে বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদের আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক। সেই সাথে আরও লেখা হয়েছে এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া স্মরণীয় মুহূর্ত। আর্জেন্টিনা দলের জন্য বাংলাদেশের পাগলাটে সমর্থন নজর কেড়েছে পুরো বিশ্বের। বিশ্বকাপ জয়ের পরবর্তী সময়ে দেশটির ফুটবল দলের বাংলাদেশ আসার কথা থাকলেও তা আর হয়ে ওঠেনি। তবে এশিয়া সফরের সময় নিজে থেকে বাংলাদেশে আসছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।